6 জুন 2026, 23শে জ্যৈষ্ঠ 1433 শনিবার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমির আয়োজনে আজ সকাল থেকে শুরু হয়েছে দিনব্যাপী সেমিনারের এখন সর্বশেষ পর্ব। এ পর্বে রশিদ করিমের উপন্যাস মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা ও মুসলমান মধ্যবিত্ত জীবনের শিল্পরূপ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও সমালোচক অধ্যাপক মাসুদুল হক। প্রবন্ধের উপর আলোচনা করবেন প্রাবন্ধিক ও সমালোচক অধ্যাপক হোসনে আরা। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করবেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। আমি এখন আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, প্রবন্ধকার এবং আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। শুরু করছি সর্বশেষ সেমিনারে পঠিত বিষয় রশিদ করিমের উপন্যাস মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা ও মুসলমান মধ্যবিত্ত জীবনের শিল্পরূপ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও সমালোচক অধ্যাপক মাসুদুল হক। আমি এখন তাকে তার প্রবন্ধ উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সবাইকে বৈকালিক শুভেচ্ছা। আমার আলোচনার বিষয় রশিদ করিম। শিরোনাম একটু বড় হয়ে গেছে, যে কারণে অনেক কাহিনীর বিস্তার দিয়ে প্রবন্ধ বেশ বড় হয়েছে। আমি ঠিক গোটাটা করব না, এবং এর আগের সেশনটায় যেভাবে জীবন দাসকে ফর্মেটিভ ওয়েতে আলোচনায় নিয়ে এসেছিল, আমি ঠিক সেই পথেও হাঁটবো না। আমার ঠিক রশিদ করিমকে আমি পড়ে আমার উপলব্ধিতে রশিদ করিম যেভাবে ধরা পড়েছে, ঠিক সেই সরল সংবেদন দিয়ে আমি রশিদ করিমকে বোঝার চেষ্টা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখি যে 47 আমাদের একটা মাইল ফলক হয়ে আছে, এবং আমাদের যে বাঙালি চেতন প্রবাহের যে জায়গা কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে সেখান থেকে মাইগ্রেশন করে এখানে অনেকেই অভিযাত্রী হয়েছে, এবং আমাদের মূলধারার উপন্যাসের যাত্রার পথও কিন্তু কলকাতা কেন্দ্রিক হচ্ছে। আমরা জানি যে উইলিয়াম কেরি এদের সময় থেকে ছাপাখানা এগুলো হয়ে যাওয়ার ফলে উপন্যাস শিল্পের যে বয়ান রীতি এবং উপন্যাস হয়ে উঠতে পারে সেগুলো, এবং উপনিবেশিক শাসন কাঠামোর ভেতর দিয়ে আমরা নানাভাবে উপন্যাসকে মূল্যায়িত করতে পারি। এবং আমরা যখনই বাংলাদেশের উপন্যাসের কথা বলি, সেই শওকত ওসমান বা সৈয়দ ওয়ালিউল্লাহ এদের উপন্যাসের জায়গাকে আমরা চিহ্নিত করি। এবং আমরা যেহেতু পূর্ববঙ্গ এবং পূর্ববঙ্গ নদী অববাহিকা জীবনযাত্রা, এর ভেতর দিয়ে আমরা আবু ফজলের নদীবক্ষ এইসব উপন্যাসগুলোর ভেতর দেখেছি যে পূর্ববঙ্গের জীবন প্রবাহ, ভাষা আন্দোলন এগুলো একটা গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে উপন্যাস, বাংলা উপন্যাসের চারিত্র একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যে থেকে রশিদ করিম এরা যখন 47 দেশ বিভক্তির পর বাংলাদেশে পূর্ব পাকিস্তানে চলে আসতে হলো, এবং দেখা যাচ্ছে যে পূর্ববঙ্গের সাথে তাদের একটা সংযোগ ছিল বাবার চাকরির কারণে। পূর্ববঙ্গের বেশ কয়েকবার গোষ্ঠীর এইসব জায়গায় তারা বলে গেছে, এবং এই যে উপন্যাস তো আসলে যাপিত জীবনের একটা ফল, এবং তার প্রভাব লেখকের ভেতর তার মানসপটে ছোটবেলা থেকেই নানাভাবে হতে থাকে। সেটার একটা দীর্ঘ অভিযাত্রিক রেজাল্ট সে যখন উপলব্ধিগত একটা স্তরে আসে তখন তাকে প্রকাশ করে। আমরা শওকত আলীকেও দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে আসবার পর উত্তরের ক্ষেত আমাদের দিনাজপুরের অঞ্চলে থেকে সে যেভাবেই করেছে, বা প্রদেশ প্রাকৃতিক জন্মের যে শিল্পরূপের যে তাত্ত্বিক জায়গা এবং ইতিহাসকে অবলোকন করে একটা নতুন জায়গায় নিয়ে আসা, রশিদ করিমকে আমার মনে হয়েছে, এবং তার ভাই আবু বসর, এরা সেই সময় কলকাতা মুসলিম চিন্তা চেতনার মানুষরা, বিশেষ করে আমাদের সুলতানি আমল, নবাবী আমলের পতনের পর যেভাবে মুসলমানরা একটু আত্মঅভিমানী হয়ে উঠছিল এবং ইংরেজি শিক্ষা গ্রহণ থেকে একটু বিচ্যুত ছিল। পরে সৈয়দ আমির আলী এরা, এবং বিশেষ করে আলিগড় আন্দোলনের ভিতর দিয়ে স্যার আব্দুল লতিফ এরা আবার
বাংলার যে আমাদের মধ্যবিত্ত জনমানুষের ইংরেজি শেখার যে জায়গা এবং নতুন একটা সাংস্কৃতিক আবহ তৈরি হচ্ছে কলকাতায়। এবং কলকাতায় যদি আমরা রাজনৈতিক অবস্থান দিয়ে জনমিতির জায়গাটাকে করি, সেন্ট্রাল কলকাতার মুসলিম অধ্যুষিত ছিল, যে কারণে আমাদের সোহরাওয়ার্দী, একে ফজলুল হক এদের রাজনৈতিক বাতাবরণের ওই জায়গাটাও কলকাতা, এবং ওইখানে কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রিক মুসলিম এবং কলকাতা কেন্দ্রিক মুসলিমদের সমন্বয়ের ভেতর দিয়ে একটা আলাদা মুসলমানদের সংস্কৃতি গড়ে উঠেছে। এবং ওই সংস্কৃতির ভেতর ইন্টারেক্টিভ একটা প্রসেস কাজ করতো। তাদের হিন্দু বন্ধু বান্ধব এরা সেই সময় দেশ বিভক্তি হয়ে যাচ্ছে, আলাদা একটা স্বতন্ত্র মুসলমানের দেশ হবে, এটা নিয়ে তাদের সাথে তাদের হিন্দু বন্ধুদের যে ডায়ালেক্ট, এবং মুসলিমরা দেখা যাচ্ছে যে আধুনিক হয়ে উঠে মুসলিম নারী পুরুষের মনস্তাত্ত্বিক যে জায়গার আবহ তৈরি হচ্ছে। আমরা দেখব যে উত্তম পুরুষ উপন্যাসের ভেতর সেলিনা নামে ক্যারেক্টারটি রয়েছে, সে মুসলিম মেয়ে হয়েও ওই সময় দেখা যাচ্ছে হিন্দু ছেলের সাথে প্রেম করছে, এবং যে সাহসিকতার জায়গায় করছে। অন্তত আমরা উপন্যাস লিখতে গিয়ে অনেকেই নীতি নৈতিকতার কিছু নৈতিকতার ব্যাপার থাকে, সেগুলোকে ঠিক ডিসক্লোজ করতে চায় না। রশিদ করিমের ভেতর সেই ধরনের কোনো প্রিজুডিস বা ট্যাবু ছিল না, সেই ট্যাবুর বাইরে বেরিয়ে এসে তিনি দেখিয়েছেন। এবং আমরা প্রসন্ন পাষাণ যে উপন্যাস, যদি উত্তম পুরুষকে ধরা হয় যে রশিদ করিম পাশ্চাত্য যে চিন্তা আকৃষ্ট যে সাহিত্যতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে ওগুলোকে খুব ভালোভাবে আত্মস্থ করেছিলেন, কিন্তু করে সে তার দেশীয় রীতির একটা জায়গা প্রতিফলন ঘটেছে। এবং আমাদের যে মুসলিম নারী পুরুষের মন শিক্ষিত সংস্কৃত জন হয়ে উঠছে, যে তাদের চিন্তার ভেতর যে নানা ধরনের সংকট অস্তিত্বের যে প্রগাঢ় অভিসম্পাদ কাজ করে বিভিন্ন সময়, সেগুলোকে কিন্তু খুব বলবো নিরাবরণ বাস্তবতা দিয়েই সে তার উত্তম পুরুষ উপন্যাসে উপস্থাপন করেছে। এবং এই উত্তম পুরুষ উপন্যাসের ঠিক একটা নারী ভার্সন আমি বলবো প্রসন্ন পাষাণ, সেখানে তৃষ্ণা সে ওই উত্তম পুরুষের মতো এবং নারী দৃষ্টিকোণ থেকে অবগণ্ঠিত অবস্থার বাইরে শিক্ষিত হচ্ছে, এবং তারপর দেখা যাচ্ছে যে তাদের প্রেম পর্বের যে জায়গা এবং নারী দিগ্বাহ্য এই দুটোকেই করছে। এবং রশিদ করিমের যে মূল জায়গা, আমরা উপন্যাসের নৈর্ব্যক্তিক অবস্থান দিয়ে বর্ণনা করবার করি, দেখা যায় যে লেখক এখানে অনুপস্থিত থাকে, কিন্তু তার উপন্যাসে লেখকের এখানে অনুপস্থিতি কিনা লেখক সরাসরি সেখানে উত্তম পুরুষের বর্ণনা করছেন, উপন্যাসিক বর্ণনা করছেন, এবং পাঠককেও তার সাথে একটা অভিযাত্রা সঙ্গী করে নিতে পারছে। প্রেমিক লাল গোলাপ আমাদের আগে আমরা যখন একদম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সেই সম্বন্ধে একটা মোহিত করেছিল, পরবর্তী দেখেছি এটা টিভি নাটকও হয়েছে। এবং টিভি নাটক হওয়ার কারণে যে আধুনিক জীবনযাত্রায় দেখা যাচ্ছে যে ওমর ক্যারেক্টার বা সুফি ক্যারেক্টার এবং রানু নারী ক্যারেক্টার ওই সময় সে ঠিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রক্ষা করছে সুফির কাছে, এবং সে দেখাচ্ছে যে অর্থনৈতিক পরিকাঠামোতে ওমর কর্পোরেট পুঁজি তখন বিকাশ হয়নি, এই বেসরকারি চাকরি করছেন বিভিন্ন কোম্পানিতে, কিন্তু কোম্পানিতে থেকে আধুনিক জীবন বোধ তাকে গ্রাস করছে। এবং রানুর ভিতরে যে সেই পাওয়া, এই কিছুক্ষণ আগে জীবন দাসের কথাই উঠছে যে লাবণ্য চরিত্রের ভেতর যে মিস্টেক, এটা জীবন দাসকে ভাবিত করতে হবে বা দুজনের যে দ্বন্দ্ব সম্পর্ক। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে রানু ক্যারেক্টারটাও এরকম, যে সে কিন্তু উমরের প্রতি খুবই নিবিষ্ট চিত্ত, কিন্তু সুফি তার নানা কৌশলের ভেতর দিয়ে রানুকে ঠিক ক্যাপচার করছে, এবং এই ক্যাপচারের ভেতর দিয়ে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সংঘাত ঘটছে, এবং যখনই ওমর বুঝে ফেলছে যে প্রেমটা খুব গভীর তন্নিষ্ঠ অবস্থায় চলে যাচ্ছে, তখন কিন্তু সুফি এই রানু বলছে তুমি আমার পাশে থাকো। এই যে অনেকটা যে মানসিক একটা আত্মদ্বন্দ্বের ভেতর দিয়ে রানু চরিত্রটাকে বিকাশ ঘটিয়েছেন, এইটা আমরা প্রায়োগিক জীবন ব্যবস্থায় কিন্তু এগুলো বুঝি, কিন্তু উপন্যাসে ঠিক এটাকে নিয়ে আসা, কেননা এই উপন্যাসের গঠন প্রকৃতি যখন তৈরি করা হয় তখন
উপন্যাসের উপর উপন্যাসের উপর একটা চাপ থাকে সমাজ, এই সমাজ এটা কীভাবে নেবে। অন্তত আমরা যখন বড় হয়ে উঠছিলাম তখন কিন্তু সমাজটা ঠিক ওইরকম ছিল না, যদিও শিক্ষা প্রগতির অনেক জায়গায় আমরা এগিয়ে গেছি, কিন্তু এইরকম অবগুণ্ঠিত অবস্থায় এই চরিত্রকে তুলে ধরবে সেটা সাহস দেখিয়েছেন রশিদ করিম। তো এই পরিপ্রেক্ষিতের ভেতর দিয়ে আসলে আমরা রশিদ করিমের যে মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা এবং মুসলিম মধ্যবিত্ত জীবনের যে শিল্পরূপ সেটাকে আসলে আমি দেখবার চেষ্টা করছি। এবং দেখা যায় যে তার রশিদ করিমের উপন্যাসের আরেকটাই হচ্ছে তার গদ্য শৈলীটা। এবং এই গদ্য শৈলী করতে গিয়ে আমি বললাম যে আমি আসলে এইখানটায় আমারও উপলব্ধি গিয়ে করছি, আমি কোনো ফর্মেটিভ জায়গায় যাইনি। এখানে আমি হয়তো বাক্টিংকে দিয়ে একটা নিরীক্ষণ চালাতে পারতাম, অঙ্কে দিয়ে করতে পারতাম, অন্যান্য তাত্ত্বিক জায়গায় সেটা না করে একদম আমার উপলব্ধি দিয়ে চিন্তা করছে। আমি দেখেছি যে তার বৈশিষ্ট্য হচ্ছে সংযত গদ্য ভাষা এবং নীরবতার শিল্পিত ব্যবহার, এবং ভাষায় বা নীরবতার শিল্পিত ব্যবহার, এটা হতো প্রশ্ন অ্যারাইজ করতে হবে। কারণ এমন জায়গায় আর কি গদ্যের ইন্টোনেশন তৈরি করেছেন যে অনেক সময় নীরব থেকেছে, কিন্তু একটা কিউ দিয়ে রেখেছে, এবং সেই কিউর নীরবতাটা কিন্তু তার গদ্য ভাষাটাকে একটা আলাদা জায়গায় নিয়ে গেছে, যে কারণে পাঠক কিন্তু বলছে। আমি বলছিলাম যে প্রেমিকটি লাল গোলাপ এটাকে টিভি নাটকে রূপান্তর করেছে, সেখানে অনেক কাটছাট করেই করেছিল, কিন্তু এই যে নীরবতার যে শিল্পিত শব্দের ব্যবহার করতে তো করা যেতে পারে সেটাকে ওই নাটকে দেখে ঠিক একটা নাটক তো তার মতো করে উপস্থাপন করে, কিন্তু রশিদ করিমের মূল যে টেক্সটটা পড়লে সেইখান থেকে বোঝা যায় যে এত স্মার্ট একটা গদ্য ভাষার যে বুনন তৈরি করেছিলেন সেটা আমাকে তখন থেকেই বিমোহিত করেছে। এবং উত্তম পুরুষ দেখা যায় যে বাংলা উপন্যাস ইতিহাসের গুরুত্বপূর্ণ সংযোজন আমি বলবো, যে এ কারণে যে ওই উপন্যাসের ভেতর তো চলমান জীবন ব্যবস্থা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অনেক কন্টেন্টই এনে জড়ো করা যায়, এবং তিনি সফলভাবে সেগুলো জড়ো করেছেন। কিন্তু আমাদের যে পূর্ববঙ্গীয় মুসলমানদের জীবন কাঠামো, সেই সময় কলকাতা কেন্দ্রিক অবস্থানে তিনি যে অবলোকন করেছেন, তার নিরিখে এসে স্বাধীন বাংলাদেশে অবস্থান যখন করছেন, তিনি দেখা যাচ্ছে যে ৬৬ সালে এটা প্রথম উত্তম পুরুষ প্রকাশিত হচ্ছে, এবং পরে দেখা যায় যে তার মৃত্যুর আগ পর্যন্ত উনি ১২টা উপন্যাস লিখে গেছেন। কিন্তু এই ১২টা উপন্যাসের মধ্যে উত্তম পুরুষ, প্রশ্নপ্রাশন বা মায়ের কাছে যাচ্ছে, আমার যত গ্লানি, এই জায়গাগুলোতে তার কলকাতা কেন্দ্রিক ওই যে অবস্থান, তার নিরিখটা তাকে এক ধরনের মহাবিষ্ট করে রেখেছিল। এবং এর একটা দার্শনিক পয়েন্টও হয়েছে, আসলে তো মানুষের অবদমিত ইচ্ছার প্রতিরূপ যখন একটা স্বাধীন প্রতিফলিত হতে থাকে, তখন সেটা তাকে বারবার গ্রাস করে এবং তার চিন্তাই করে। উপন্যাসিক তো সমাজের বাইরের কেউ না, সমাজের ভেতর থেকেই দেখবারই সেই জায়গাগুলো তার কাছে এসেছে, যে কারণে তার উপন্যাসে আমরা উত্তম পুরুষের বর্ণনা একটু খেয়াল করি যে আমি লোকটা মোটের উপর নিরিবিলি একাকী থাকতে ভালোবাসি, আড্ডা বা উত্তেজনায় যে আমার রুচির খেলাফ তা নয়, এমনকি সৎসঙ্গ আমার অনেক অরুচি হয়েছে। এই যে খেলাফ শব্দ ব্যবহার করবার আমরা আমাদের নিজস্ব উপন্যাসের ভাষা তৈরি করতে গিয়ে অনেক সময় এই যে মুসলিম সংস্কৃতিগত শব্দ প্রয়োগে আমাদের এক ধরনের জড়তা থাকে, কিন্তু আমাদের কবিতায় দেখা গেছে যে এই শব্দগুলোকে খুব ফরুক বা কাজী নজরুল ইসলাম চমৎকারভাবে প্রয়োগ করে দিচ্ছে। কিন্তু উপন্যাস কাঠামোর ভেতর দিয়ে যে মুসলিম সংস্কৃতিগত শব্দকে চমৎকারভাবে ডিটেইল বাক্য বয়ানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যেতে পারে, এবং আমাদের মানুষের যেটা প্রশ্ন করি তাকে সেটা আর মনে হয় না যে সেখানে উলম্ফন ঘটেছে। এইরকম সে অনেকগুলো জায়গায় কাজ করে গেছে। এবং আমরা দেখি যে তার যে উত্তম পুরুষের সাকের চরিত্রটা, সেটা একটা সংকটগ্রস্ত মধ্যবিত্ত যুবকের প্রতীক ওই সময়। এবং সাকের দেখা যায় যে একটা মধ্যবিত্ত ভঙ্গুর পরিবার থেকে এসেছে, কিন্তু তার যে বন্ধুবান্ধব তাদের সাথে মিশছে এবং অন্য যে বন্ধুদের সাথে
কথা, এবং সেলিনা এরা তাদেরকে বিভিন্ন সময় পার্টিতে নিয়ে যাচ্ছে, গিয়ে যে জায়গা তার ভিতরে যে মানসিক সংকট হচ্ছে এবং রাতে গিয়ে বন্ধুর বাড়িতে থাকছে, এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল যে বিশ্লেষণের যে জায়গায় এসে যে ডিকে একটা চরিত্র রয়েছে, এবং এই যে ডিকে চরিত্র ওই সময় যে পাকিস্তান হবে এবং মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে, সেটাকে পশ্চিমবঙ্গের হিন্দু কমিউনিটি সেটা কীভাবে গ্রহণ করছে তার কিন্তু কথোপকথনের ভেতর দিয়ে বেরিয়ে এসেছে। এবং আমরা দেখি যে ডিকে আর সাকেরের ডায়ালগের ভেতর যে ডিকের ললাটের উপর একটা প্রশ্ন চিহ্ন অঙ্কিত হয়ে গেল, অর্থাৎ ভারতবর্ষে মুসলমান বলে যে জাতি আছে তাদেরকেই বোঝা। কি ডিকে প্রশ্ন করছিল যে আলাদা দেশ চাচ্ছে, আপনাকে আলাদা জাতি নিজেদেরকে মনে করেন? তখন সাকের বলছে যে ভারতবর্ষে যে মুসলমান বলে যে জাতি আছে তাদেরকেই বুঝি। একটা বিখ্যাত নটের বাচন ভঙ্গিমনোকরণ করে ডিকে আবার বলল, এমন কোনো জাতি আছে নাকি ভারতবর্ষীয় বলে একটা জাতির উল্লেখ ইতিহাসে আছে বলে, যে ইতিহাস ইংরেজ আর হিন্দু লিখিত সেই ইতিহাসে, কিন্তু মুসলমানদের যে আলাদা সত্তা সেটা সাকের এই অর্থাৎ সাকের মানে উপন্যাসিকই সেটাকে পৌনপুনিক নানা ব্যাখ্যার ভেতর দিয়ে উপস্থাপন করতে চেয়েছে। এই যে আমরা যখন ইতিহাসের প্রগাঢ় নৈর্ব্যক্তিক উচ্চারণ বা তার চারিত্র খুঁজতে যাই, উপন্যাসও তখন সাক্ষী হয়ে উঠতে পারে, দলিল হয়ে উঠতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে তৎকালীন সেই সমাজটা বুঝবার জন্য উত্তম পুরুষ একটা অথেন্টিক একটা কাজ। এবং দেখা যাচ্ছে সেই দিকের ভেতর যে আপনি কি বলতে চান ধর্ম আলাদা হলেই জাতি আলাদা হয়, দিকে প্রশ্ন করছে, তখন সাকে বলছে হ্যাঁ অনেক সময় তাই হয়, দ্বিজাতি তত্ত্বের একটা ভিত্তি থাকতে হবে। তো আপনাদের ভিত্তিটা কি? আবার জিজ্ঞেস করি আমাদের সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়? তখন সাকের বলছে যে পার্থক্য সর্বত্র, একটা প্রমাণ দিতে পারি, এত বড় বাংলা সাহিত্য অথচ মুসলিম জীবনের চিত্র কোথাও দেখতে পান। ওই একই প্রশ্ন রবীন্দ্রনাথকেও যেমন বলছে যে মুসলমানদের নিয়ে কাজ করেনি, কিন্তু মুসলমানের গল্প এগুলো শুরু করছিল। তার মানে ওই সময় থেকে আমরা এখনও যে আলোচনাগুলো করি, তার মানে 50-40-এর দশকে কলকাতা কেন্দ্রিক মুসলমানদের ভেতরেও সেই ব্যাপারটা ছিল। এবং আসলেই বঙ্কিমীয় উপন্যাসে যেভাবে মুসলমানদেরকে আবির্ভূত করা হচ্ছে নিম্ন পদীয় পদস্থান দিয়ে, ঠিক এই ক্ষোভটা তৎকালীন পশ্চিমবঙ্গে যে মুসলিমরা ছিল তাদেরও ওই ক্ষোভটা ছিল, যে কারণে এই ডায়লগগুলোর ভেতরে কিন্তু আমরা দেখি এই বাস্তবতাগুলো অনুভব করেছে। এবং পরবর্তীতে যখন ঢাকায় চলে এলেন আমি দেখেছি যে ইসের সাথে রশিদ করিমের সাথে শামসুর রহমান একটা গভীর সম্পর্ক ছিল, এবং 12টা উপন্যাস লিখেছেন, এর মধ্যে 6টাই দেখা যাচ্ছে যে রশিদ করিম পড়েছেন আর শামসুর রহমান শুনেছেন। এবং তার মেয়ে যে নাবিলা মুর্শি সে ইংরেজিতে লিখেছে, এটা সম্প্রতি সময় এই হচ্ছে, এবং তার বাবার পাশের থেকে উপন্যাসগুলোর কাঠামো কীভাবে তৈরি হচ্ছে এগুলো নিয়ে করা হচ্ছে। এবং আমাদের এই রশিদ করিমকে নিয়ে আমাদের যে একাডেমিক পর্যায়ে যে পর্যালোচনা হয়, এই পর্যালোচনাগুলোর মধ্যে অনেকে পিএইচডির একজন লোক রয়েছেন মাওলা প্রিন্স, তার কাজটা আমি ঘেটেছি। এখানে মজিদ মাহমুদ উপস্থিত রয়েছেন, সে কাজ করছেন, আমাদের শহীদ ইকবাল কাজ করেছেন, সৌভিক রেজা কাজ করছেন। এবং এছাড়া আমাদের যে স্ট্রাকচারাল যে উপন্যাস বাংলাদেশে পড়ানো হয় সেই জায়গায় কিন্তু রশিদ করিম একটা আলাদা জায়গা নিয়ে এসেছে। তো আমি যে কথাগুলো বলছি হয়তো এগুলো নতুন কোনো কিছু না, কিন্তু উপন্যাসের নিরিখে তার যে উপন্যাস অভিযাত্রা একজন পাঠক হিসেবে তাকে প্রথম পড়তে গিয়ে আমরা যে অবস্থায় থাকি, পড়াটা শেষ করলে ঠিক একটা আলাদা মহাদেশের ভেতর ঢুকে যাওয়ার মতো জায়গা হয়। এবং কলকাতা তো আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় একটা স্বপ্নাবিষ্ট জায়গা, এবং আমাদের সাহিত্য দাঁড়ায় না সেই জায়গা কলকাতাকে না
আসলে স্পর্শ করবে। তো এই যে এই জায়গা থেকে রশিদ করিমরা বেরিয়ে নিয়ে আসবার চেষ্টা করছে, যে কারণে কলকাতা কেন্দ্রিকতার উদাহরণ নিয়ে এসেছেন, কিন্তু বাংলাদেশের সাহিত্যের মুখচিত্র আলাদাভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন, যেগুলো আমরা পরবর্তীতে তার যে শ্যামা উপন্যাস রয়েছে বা অন্য যে উপন্যাসগুলো কাজ করছে সেগুলোর মধ্যে আমরা দেখি, বা বড় নিঃসঙ্গ বা মায়ের কাছে যাচ্ছি, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যে কাজ তার রশিদ করিমের মায়ের কাছে। এবং যুদ্ধটাকে আমরা আমাদের উপন্যাসে মুক্তিযুদ্ধ নিয়ে আসতে গেলে দেখা যায় যে যুদ্ধ এবং রণক্ষেত্র এগুলো লাগবে, কিন্তু ঢাকা শহরের ভেতরে থেকে যাপন করে যুদ্ধটাকে অবলোকন করবার যে জায়গা, সেই জায়গায় শামসুর রহমানের সাথে রশিদ করিমের মিল হয়েছে। শামসুর রহমান যেমন ঢাকায় থেকে বা বাংলাদেশের ভেতরে থেকেই স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেরিয়ে দেশে থেকেই কাজ করেছেন, ঠিক রশিদ করিমের যে মুক্তিযুদ্ধ নিয়ে যে উপন্যাসের কাজগুলো রয়েছে চরিত্রগুলো কিন্তু দেশের ভিতরে থেকেই মুক্তিযুদ্ধকে অবলোকন করছে। এইটা একটা জায়গা, এইটা আমার কাছে আলাদা একটা জায়গার মনে করছে। এবং আমরা দেখি যে রশিদ করিমের যে উপন্যাসগুলোকে যদি রিডিংস শেষে আমার কাছে কিছু জায়গায় নোট আউট করেছে যে তার উপন্যাসে তিনি মনস্তাত্ত্বিক ধারার একটা স্বতন্ত্র রূপ নির্মাণ করেছেন। তারপর বহির্জগতের চেতনার চেয়ে মানুষের অন্তর্জীবন, মানসিক সংকট, আত্মবিশ্লেষণ তার রচনার অধিক গুরুত্ব দিয়েছে। এখন এআই এর যে যুগ এসেছে, কারণ আমরা তো দার্শনিক জায়গায় দেখি যে এক্সটার্নাল ওয়ার্ল্ডকে নিয়ে দার্শনিকরা অনেক বেশি কাজ করে গেছে, কিন্তু পরবর্তীতে অস্তিত্ববাদী চেতনার যখন আসলো এবং সার্থ বা মার্টিন হাইডেগার এরা যখন দর্শনের জায়গায় এলেন, এসে কিন্তু মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় ফ্রয়েড এবং এদের প্রবলতার ভেতর দিয়ে চেষ্টা করেছেন যে মানসিক মননের জায়গায়। এবং এআই যেভাবে আমাদের সর্বগ্রাসী করছে, তারা কিন্তু আমাদের মননটাকে রিডিংস দিচ্ছে। এই যে রিডিংসের ভেতর দিয়ে যে একটা নতুন পরিস্থিতি রূপান্তর করতে পারে, এবং লেখকের যাপিত জীবনের আমরা আমাদের সরল ধারার উপন্যাসগুলোর ভেতর আমাদের বাংলা উপন্যাসের মুসলিম পর্বে যে আনোয়ারা এগুলো লেখা হচ্ছে, ওগুলো সামাজিক কাঠামো এসছে, সরলভাবে সমাজকে উপস্থাপন করা হচ্ছে, কিন্তু মানসিক মনস্তত্ত্বের জায়গায় কিন্তু খুব গভীরভাবে যায়নি। সৈয়দ শামসুল হক এরা পরে ভেতরে যাওয়ার চেষ্টা করছে, বা আমরা যদি চাঁদের অমাবস্যার দিকে তাকাই সৈয়দ সেই জায়গায় মনস্তাত্ত্বিক করা হচ্ছে, কিন্তু সেখান থেকে একটা পাশ্চাত্য রীতিও ব্যাপার ছিল। এবং চাঁদের অমাবস্যা পড়ার ফলে যে ঘোর তৈরি হয়, এবং এই ঘোর উপলব্ধি করে পরবর্তী যখন স্ট্রিম অফ কনসাসনেস বোঝা হয়, তো বোঝা হচ্ছে যে একটা ট্রান্সফরমেশন করেছে, সেটা অনেকটা পাশ্চাত্য রীতিটাকে রেখে। কিন্তু মনস্তাত্ত্বিক যে এই চেতন প্রবাহের কাজ আমাদের দেশীয় রীতির মতো করে আত্মস্থ করে যে উপস্থাপন করবার এবং সরল যে, আমি অনেক ফর্মেটিভ কথাবার্তা দিয়ে উপন্যাসটাকে ব্যাখ্যা বিশ্লেষণের তাত্ত্বিকতায় যেতে পারি, কিন্তু পাঠক হিসেবে, সরল পাঠক হিসেবে পড়বার যে অ্যালাইন করে নিয়ে যে উপলব্ধির যে জায়গা, এবং সেটাকে খুব সহজভাবে মনস্তাত্ত্বিক জায়গায় পৌঁছে দেওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা মনে হয় খুব সফলভাবে পেয়েছেন আমাদের রশিদ করিম। এবং ব্যক্তি মানুষের অভিজ্ঞতাকে তিনি বৃহত্তর সামাজিক বাস্তবতার সঙ্গেও যুক্ত করেছেন। এই যে বৃহত্তর সামাজিক বাস্তবতার সাথে যুক্ত করতে গিয়ে আমি দেখেছি যে বাক্তিন বিশেষ করেছেন, বাক্তিনীয় রোলস দিয়েও কিন্তু পর্যবেক্ষণ করা যেত। আমি সেটাতেও যাই, কিন্তু আমার উপলব্ধি হচ্ছে যে রশিদ করিমকে যদি নিয়ে কাজ করা হয়, এবং এখানে আলোচনা করেছেন, আর রয়েছে আরও কিছু পরামর্শের যে জায়গা রয়েছে, এগুলো হলে হয়তো এই কাজগুলো করা যেতে পারে। তাকে নিয়ে কিন্তু কাজ করবার ঢের জায়গা রয়েছে, এটা আমাদেরই করা যায় আর আপনি করবে। এবং মধ্যবিত্ত বাঙালি সমাজের উত্থান, পরিবর্তন, আত্মপরিচয় সংকট তার উপন্যাসে গভীরভাবে শিক্ষা ও আধুনিকতার প্রভাবে মুসলিম মধ্যবিত্ত জীবন যে দ্বন্দ্ব বিচ্ছিন্নতার তৈরি হয়, তা তার সাহিত্যের অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। তার চরিত্ররা আধুনিক এবং ঐতিহ্যের দ্বৈত টানা পূরণে আক্রান্ত। নাগরিক জীবনের নিঃসঙ্গতা,
মানসিক শূন্যতা, অস্তিত্বগত সংকট তিনি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক গভীরতায় প্রকাশ করেছেন। কলকাতা তার উপন্যাসে কেবল পটভূমি নয়, এটি মুসলিম মধ্যবিত্ত আত্মগঠন ও সাংস্কৃতিক বিকাশের প্রতি। প্রেমকে তিনি নিছক আবেগ নয়, আত্মপরিচয়, আত্ম অনুসন্ধানের অভিজ্ঞতা হিসেবে উপস্থাপন করছেন। তার নারী চরিত্রগুলো স্বাধীন, মানসিক সত্তা, প্রশ্নমুখর, আত্মসচেতন ও জটিল মানবিক অভিজ্ঞতার ধারক। ওই যে আমরা যদি উত্তম পুরুষের দেখি, ওখানে সেলিনা ক্যারেক্টারটা যে স্বাধীনভাবে তার প্রেমকে উপলব্ধি করবার এবং তার সিদ্ধান্ত নেবার যে জায়গা রয়েছে, সেই জায়গা কিন্তু এখানে তিনি দেখিয়ে দিয়েছেন। এবং আমরা দেখি যে দেশভাগকে তিনি রাজনৈতিক ঘটনার চেয়ে বেশি মানুষের মানসিক ও সাংস্কৃতিক বিভাজন হিসেবে দেখেছেন। কারণ আমরা ইতিহাসের পঠনের ভিতর রাজনৈতিক আসপেক্টস দিয়ে সব বিবেচনা করতে, কিন্তু মানসিক যে ফর্মগুলো ওঠে, এবং একটা ব্যক্তি, শিশু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে, তার যে পরিচিত ভৌগোলিক পরিমণ্ডল ছেড়ে, রুট ছেড়ে আরেকটা জায়গায় হচ্ছে, ওইখানে যে ফর্মগুলো ঘটছে, এগুলো তো খুব ইন্টেন্সিভলি উপন্যাসে নিয়ে আসাটা কঠিন ব্যাপার, কিন্তু সেই অভিযাত্রাটার একটা সফলতার জায়গা উনি তৈরি করতে পেরেছেন। এবং স্মৃতি বিস্মৃতি, পরিচয় সংকট তার উপন্যাসে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান। উত্তম পুরুষ বয়ান তার উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা চরিত্রের অন্তর্জগৎকে সরাসরি উন্মোচন করে। আত্মজৈবনিক শহর স্বীকারোক্তিমূলক ভঙ্গি, আত্মসমালোচনামূলক বয়ান তার আখ্যানকে আরও গভীরতা দিয়েছে। তার সংলাপ সংক্ষিপ্ত, স্বাভাবিক এবং মনস্তাত্ত্বিক, নীরবতা ও অসম্পূর্ণ বাক্যের মধ্যেও অর্থ তৈরি করতে সক্ষম তার বাক্যে। তার ভাষা মেধি, সংযত, বিশ্লেষণধর্মী এবং শিল্পসম্মত। অপ্রয়োজনীয় বর্ণনা ও আবেগ প্রবণতা পরিহার করে তিনি একটি সংহত উপন্যাস স্মৃতির নির্মাণ তৈরি করে দেখানোর চেষ্টা করছেন আমাদের ভিতর। তিনি দস্তয়েভস্কি, কাফকা, ভার্জিনিয়া উলফের আন্তর্জাগতিক যে প্রবণতার সঙ্গে তার সাহিত্যিক কৌশলের অন্তর্গত সাদৃশ্য আমরা লক্ষ্য করি। তবে তার আধুনিকতা কখনো অনুকরণমূলক নয়, বরং দেশীয় মুসলিম মধ্যবিত্ত সমাজের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। ব্যক্তি ও সমাজকে তিনি পরস্পর সম্পর্কিত বাস্তবতা হিসেবে দেখেছেন। সামাজিক বাস্তবতা তার কাছে কেবল বাহ্যিক ঘটনা নয়, মানুষের মনোজাগতিক সামাজিক বাস্তবতার অংশ। আধুনিক নাগরিক জীবনের মানসিক ক্লান্তি, আত্মসন্দেহ ও শূন্যতার চিত্র তার সাহিত্যে গভীরভাবে একটা মানবিকতা লাভ করেছে, যেটা প্রেম একটি লাল গোলাপ বা উত্তম পুরুষে বারবার ফিরে এসেছে। বাংলা উপন্যাসে তিনি মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা, মুসলিম মধ্যবিত্ত জীবনের এক নতুন শিল্প ভাষা নির্মাণ করেছেন। ব্যক্তি মানুষের অন্তর্জীবনকে আধুনিক শিল্পরীতির মাধ্যমে গভীর সংবেদনশীলতা প্রকাশ করার মাধ্যমে বাংলা কথা সাহিত্যের তার বিশেষ গুরুত্ব হচ্ছে। এই মোটামুটি তার এবং আমরা যদি তিনি কথা সাহিত্য কেবল ঘটনা নির্ভর সামাজিক বয়ান থেকে বের করে মানুষের মনস্তত্ত্ব ও নীরব যন্ত্রণা এবং অস্তিত্বগত নিঃসঙ্গতার গভীর জগতে পাঠককে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। পাঠককে প্রশ্নের সম্মুখীন করতে পেরেছেন। পাঠক তার উপন্যাস পড়ে তার ভেতরেও প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের সমাধান উনি দিয়ে যাননি, কিন্তু পাঠক তাকে খোঁজারি করে। কেননা আমরা দেখি প্রেম একটি লাল গোলাপের শেষে যে নানা ধরনের কৌশল রয়েছে, একটা রোমালের ভেতর সু কেন লেখা রয়েছে, দেখা যাচ্ছে যে কোমরের ভেতর সেই প্রশ্ন, সেটাকে একটু কৌশলে আবার রানো উত্তর দিয়ে মিলিয়ে দিয়ে এবং শেষ পর্যন্ত তো আমরা পরকীয় বহির্গামী হয়ে আবার ফিরে আসি এবং সেই ওইটাই আমাদের লগ্ন হতে হয়। সেটাই আমাদের বাঙালি বাস্তবতার চিরন্তনতা, সেটাকেও তিনি এখানে নিয়ে এসেছেন। এবং তার উপন্যাসে ব্যক্তি ও সমাজ পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং মানুষের ব্যক্তিগত সংকটের মধ্যেই একটি পরিবর্তনশীল সমাজ ও সময়ের প্রতিফলন দেখা যায়। এই কারণে তার সাহিত্য কেবল ব্যক্তি মানুষের কাহিনী নয়, বরং আধুনিক নাগরিক জীবনের সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক ইতিহাস। রশিদ করিমের সাহিত্য আজও প্রাসঙ্গিক, কারণ মানুষের অন্তর জগৎ সম্পর্কের জটিলতা, স্মৃতির বেদনা এবং আত্মপরিচয়ের সংকট কখনো সময়োত্তীর্ণ হয় না। আধুনিক নাগরিক সভ্যতার পরিবর্তে বাস্তবতা ও তার চরিত্রগুলোর নিঃসঙ্গতা, দ্বিধা ও আত্ম অন্বেষণ পাঠককে গভীরভাবে স্পর্শ করে। এই অর্থে তিনি কেবল তার সময়ের কথাশিল্পী নন, আধুনিক মানুষের অন্তর্গত সংকটের এক সংবেদনশীল ভাষ্যকার। বাংলা উপন্যাসে তার অবদান কেবলই
বিষয়বস্তু অভিনবত্ব এবং শিল্প দৃষ্টি, মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি এবং আধুনিক মানব জীবনের সূক্ষ্ম উপলব্ধির মধ্যে নিহিত। এটাই ছিল আমার মূলত এই। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় উপস্থিতি, এখন প্রবন্ধের উপর আলোচনা। রশিদ করিমের উপন্যাস মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা ও মুসলমান মধ্যবিত্ত জীবনের শিল্পরূপ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করলেন মাসুদুল হক। এখন প্রবন্ধের উপরে আলোচনা করবেন অধ্যাপক হোসনে আরা। তাকে মঞ্চে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। রশিদ করিম তার উত্তম পুরুষ উপন্যাসের প্রথমেই আমাদের জানান যে কোনো ব্যক্তিকেই পুরোপুরি জানা বা বোঝা যায় না। আমরা কথাটিকে একেবারে ধ্রুব বলেই মনে করি, কিন্তু সেই সঙ্গে এও আমরা মনে করি যে ব্যক্তিকে জানা বা বোঝার জন্যই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সাহিত্য পাঠ করি। সাহিত্য পাঠের মধ্য দিয়ে নিরন্তর আমাদের চেষ্টা থাকে সাহিত্যিককে, ব্যক্তিকে জানা বা বোঝার। আমাদের একটি প্রবাদ আছে যে নানা মুনির নানা মত। সচরাচর এটি নেতিবাচক হিসেবেই আমরা ভাবি যে একটা বিষয় নিয়ে অনেকেই এটা নানা মত দিয়ে একটা ক্যাভাস তৈরি করছে, কিন্তু সাহিত্য সমালোচনার ক্ষেত্রে এটি কিন্তু ইতিবাচক। কেননা সাহিত্য সমালোচনায় নানা মুনি যদি নানা মত দেন, তাহলেই বরঞ্চ সেই সাহিত্যকে ভালোভাবে সম্ভবত উপলব্ধি করা যায়, সাহিত্যের বিভিন্ন দিকগুলোকে ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। আজকে চমৎকার একটি প্রবন্ধ আমরা শুনলাম, এবং এই প্রবন্ধে প্রাবন্ধিক যেই উপস্থাপনগুলো করেছেন, যে যুক্তিগুলো দেখিয়েছেন, রশিদ করিমকে যেভাবে উপস্থাপন করেছেন, সেগুলো সবই কিন্তু খুব গ্রহণযোগ্য, খুবই যুক্তিগ্রাহ্য। কিন্তু আমি রশিদ করিমকে পড়তে যে কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আমার কাছে মনে হয়েছে। দু একটি জায়গা আমরা তুলে ধরব। আমরা শুনেছি যে 12টি উপন্যাস তিনি লিখেছেন। এই 12টি উপন্যাসের মধ্যে 9টি উপন্যাসই হচ্ছে উত্তম পুরুষের সম্ভবত লেখা। মাত্র তিনটি প্রবন্ধে আমরা লেখকের দৃষ্টিভঙ্গিটা পাই। বড়ই নিঃসঙ্গ, পদতলে রক্ত এবং মায়ের কাছে যাচ্ছি। এছাড়া আনিস জামান স্যার যেমনটা বলেছেন যে উত্তম পুরুষের লেখার কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে যে তখন উত্তম পুরুষ সর্বজ্ঞ দৃষ্টিকোণ সম্পন্ন হতে পারেন না, ফলে অন্য কোথায় কি ঘটছে, চরিত্রগুলো কি ভাবছে, বা নতুন কোনো চরিত্রের আগমন ঘটলো কিনা, বা নতুন কোনো ঘটনা ঘটলো কিনা, সবটা কিন্তু উত্তম পুরুষকে হচ্ছে অবলোকন করতে হয়, এবং সেটা কিন্তু আসলে খুব দুঃসাধ্য ব্যাপার। সে কারণে কিছু ঘাটতি থেকে যায়। আরও একটি ব্যাপার হলো যে উত্তম পুরুষ যখন বর্ণনা করেন, একজন ব্যক্তির পার্সপেক্টিভটা তিনি বর্ণনা করেন, ফলে নতুন দৃষ্টিভঙ্গিও কিন্তু আসলে খুব বেশি পাওয়া যায় না। আমরা এই যে 9টি উপন্যাসের কথা বললাম, যেখানে সবগুলোতেই উত্তম পুরুষ অনুযায়ী বর্ণিত, তার মধ্যে একটি উপন্যাসই হচ্ছে নারী দৃষ্টিকোণ বা নারী উত্তম পুরুষ ব্যবহার করা হয়েছে, প্রসন্ন পাষাণ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি পাশাপাশি দুটো উপন্যাস দাঁড় করাই, উত্তম পুরুষ এবং প্রসন্ন পাষাণ, উত্তম পুরুষের যে শাকের এবং প্রসন্ন পাষাণের যে তৃষ্ণা, তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রায় একই। তারা যে আলাদা একজন নারী একজন পুরুষ, এটি অনেকাংশেই কিন্তু এই উপন্যাস পাঠের সময় মনে থাকে না, কেননা দৃষ্টিভঙ্গির জায়গাগুলো প্রায় একই রকম। হ্যাঁ, প্রসন্ন পাষাণে কিছুটা জায়গা আছে যেখানে একজন কিশোরীর কৈশোর উত্তীর্ণ হবার যেই দোদুল্যমানতা, সেই জায়গাটা আছে, কিন্তু এই জায়গাটা ছাড়া বাকি সব জায়গায় কিন্তু আমার কাছে তাকে শাকেরের মতোই মনে হয়েছে। প্রায় কিছু তফাৎ আছে। শাকের হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, তৃষ্ণা কিছুটা উচ্চবিত্ত। শাকেরের বাবা সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট, তৃষ্ণার বাবা ফুল ম্যাজিস্ট্রেট। এই দুই কারণে তাদের মধ্যে একটা শ্রেণীগত ব্যবধান আছে, কিন্তু তাদের মধ্যে অনেকগুলো মিল আছে। ম্যাজিস্ট্রেট হওয়ার কারণে বাবা দূরে থাকছেন, ফলে দুজনেই অবাধ স্বাধীনতা পাচ্ছে, এবং কৈশোর থেকেই তারা তাদের মতো করে জীবনযাপন বা দৃষ্টিভঙ্গির একটি ধারণা তৈরি করবার চেষ্টা করছে। শাকেরের সংসারে মা আছে, কিন্তু সে কিন্তু তাকে খুব একটা তার উপর প্রভুত্ব বিস্তার করছে না। ঠিক একই রকমভাবে তৃষ্ণার সংসারে ফুপু জান আছে, কিন্তু সেও কিন্তু খুব
বেশি বাধা বা বিঘ্ন আসলে তৈরি করতে পারছে না। ফলে যেই আমরা বলছিলাম যে এই দুই চরিত্রের মধ্যে লিঙ্গগত তারতম্য থাকলেও ভাবনাগত দিক থেকে প্রায় একই রকম। ফলে উত্তম পুরুষের চরিত্র নির্মাণের ক্ষেত্রে যেই স্বাতন্ত্র্য থাকা দরকার সেটি কিন্তু অনেকাংশে এখানে ক্ষুণ্ণ হয়েছে। একই রকম ব্যাপার কিন্তু আমার যত গ্লানি এবং মায়ের কাছে যাচ্ছি, এই দুই মায়ের কাছে যাচ্ছি অবশ্য উত্তম পুরুষের লেখা নয়, প্রধান যে ইরফান চৌধুরী, তাদের মধ্যেও আমরা কিন্তু এই ধরনের সাদৃশ্য দেখাতে পারবো। অর্থাৎ চরিত্র সৃষ্টির দিক থেকে আসলে আমরা কিছুটা দেখতে পাই যে রশিদ করিম কিছুটা একরৈখিক। তার বেশিরভাগ চরিত্রের মধ্যেই আমরা দেখতে পাবো ফুটবল খেলা, রবীন্দ্র প্রেম বা রবীন্দ্রনাথের প্রতি এক ধরনের ভালো লাগা, মদ্যপান, এই জায়গাগুলো ঘুরে ফিরে তার উপন্যাসের মধ্যে প্রায় সবগুলো চরিত্রের মধ্যে বা সব উপন্যাসের মধ্যে আসে। তো আমরা যে রবীন্দ্র ভাবনা বা রবীন্দ্রনাথের প্রভাবের কথা বললাম, এটি প্রথম দিকের উপন্যাসগুলোতে খুবই প্রবলভাবে এসেছে। বিশেষ করে আমরা প্রসন্ন পাষাণে যে ছোট ফুপু, এই ছোট ফুপু চরিত্রটা কিন্তু আমাদের বিনোদিনী চরিত্রের কথা মনে করিয়ে দেয়। এবং এখানে আমরা দেখি যে ছোট ফুপু দুপুরের অবসরে চোখের বালি পড়ছে এবং বিনোদিনী চরিত্রের সঙ্গে কিন্তু তার একটা আসলে সাযুজ্য আছে। এবং এই ছোট ফুপু সে 16 বছরের একটা ছেলের মা, কিন্তু 16 বছরের ছেলের মা হবার পরও একটা প্রণয় সম্পর্ক তাকে ঘিরে দেখানো হয়েছে। এবং সে কারণে যখন উপন্যাসটি শুরু হচ্ছে বা ফুপুর আবির্ভাব, তখন তার বয়স 30-এর কম এবং লেখক জানাচ্ছেন যে তার বিয়ে হয়েছে 11 বছর বয়সে, 12.5-তে তিনি মা হয়েছেন এবং 13 হওয়ার আগেই তিনি বিধবা হয়েছেন। এই জায়গাটা মানে বিনোদিনীর সঙ্গে আসলে তফাৎ তৈরি করবার জন্য লেখক খুব ভেবে চিন্তে এই কাজটি করেছেন আমার ধারণা। কারণ হিন্দু সমাজে যদিও বিধবা বিবাহ আইন পাশ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও বিধবা বিবাহ সমাজে খুব একটা আমরা দেখতে পাই না, যথেষ্ট রেস্ট্রিক্টেড। মুসলিম সমাজে কিন্তু তুলনামূলকভাবে সেদিক থেকে উদার, মুসলিম নারীরা বিধবা হবার পর বিয়ে করতে পারে, কিন্তু তার যদি থাকে 16 বছরের একটা সন্তান, সেক্ষেত্রে কিন্তু বিয়েটা আর বা সেক্ষেত্রে প্রণয় সম্পর্কে জড়ানোর জায়গাটা কিন্তু খুব সামাজিকভাবে সহজ হয় না। তো এই যে ছোট ফুপুর ক্ষেত্রে এই সামাজিক প্রতিবন্ধকতা তৈরি করবার জন্য, ছোট চাচার সঙ্গে তার যে সম্পর্ক সেটি তৈরি করবার জন্য কিন্তু এই বলা যায় যে বয়স এবং তার বিয়ের যেই ক্যালকুলেশন সেটা রশিদ করিম তৈরি করেছেন। এদিক থেকে দেখতে গেলে আসলে রশিদ করিমের ভাবনার যে জায়গাটা সেটা আমরা আসলে সুদূর প্রসারী বলতে পারি। তার আমরা বলছিলাম যে উত্তম পুরুষ হওয়ার ফলে তার উপন্যাসের বিভিন্ন সূত্রে যে ফাঁক ফোকর থেকে যায় সেটি খুব সযত্নে তিনি বিভিন্নভাবে আসলে মেকআপ করবার চেষ্টা করেছেন। আমরা বিনোদিনীর একটা প্রভাব যেমন দেখতে পাই ছোট ফুপুর মধ্যে, ঠিক তেমনিভাবে আমরা ফুপু জানের মধ্যে হরিমোহিনীর, গোড়া উপন্যাসের হরিমোহিনীর প্রভাব দেখতে পাই, যে ছোট ফুপুর এই প্রণয়টাকে করবার জন্য সে তার দেবরকে নিয়ে আসে। গোড়া উপন্যাসে যেরকম সুচরিতার বিয়ে দেওয়ার জন্য হরিমোহিনী তার দেবরকে কৈলাসকে নিয়ে আসে, এখানে ফুপু জান তার দেবর বৈরামকে নিয়ে আসেন। প্রায় একই রকম পুনরাবৃত্তি আমরা আসলে এখানে দেখতে পাই। নারী মনস্তত্ত্ব রশিদ করিমের উপন্যাসে কিছুটা আছে, আমি কিছুটাই বলবো, কিন্তু আমার কাছে অনেকাংশে সেটা মনে হয়েছে আরোপিত। নারী চরিত্র সৃষ্টির ব্যাপারে আমার যে পর্যবেক্ষণ সেটি হচ্ছে যে রশিদ করিম প্রায় আগাগোড়া একই ধরনের নারী চরিত্র সৃষ্টি করেছেন। আমরা যদি উত্তম পুরুষের সেলিনা, চন্দ্রা এদেরকে দেখি, আমরা প্রসন্ন পাষাণের তৃষ্ণা বা ছোট ফুপুকে দেখি, বা আমার যত গ্লানিতে আয়শা ভাবি, কোহিনূর, বা প্রেম একটি লাল গোলাপ রানু, বা প্রসন্ন পাষাণের চন্দ্রিমা, এরা প্রায় প্রত্যেকেই সম্ভাব্য শৈরিনী এইরকম একটি ভূমিকায় দাঁড় করিয়েছেন লেখক। প্রত্যেকের মধ্যেই এই ব্যাপারটি আছে। তৃষ্ণা অবশ্য, যদিও তৃষ্ণার মধ্যে আমরা ওই পুরোপুরি শৈরিনীর ভূমিকাটা দেখতে পাই না, কিন্তু তারপরও সে একজনকে ভালোবেসেছে, আরেকজনকে বিয়ে করেছে,
এই এই ব্যাপারটি তো তার মধ্যে আছে। এবং শুধু তাই না, তৃষ্ণার মুখ দিয়ে একেবারে উপন্যাসে প্রসন্ন পাশানের প্রথমেই তিনি বলেছেন যে তৃষ্ণা বলছে যে ৪৫ বছর বয়সে এসে, ৪৫ বলেনি, সে বলেছে ২-৫ বছর বয়সে এসে তার মনে হয়েছে যে মেয়ে মানুষের এতটা স্বাধীনতা ভালো নয় যতটা আমার ছিল। এবং কেন সেটা ভালো হয়নি তার কোনো ব্যাখ্যা নাই কিন্তু, কারণ শেষ পর্যন্ত আমরা কিন্তু তৃষ্ণাকে মানে সামাজিকভাবে সেটেল হওয়া সেটা হতে দেখেছি। তৃষ্ণার জীবনে বড় কোনো বিপর্যয় কিন্তু ঘটেনি, সুতরাং তার অবাধ স্বাধীনতা তাকে কোন পথে নিয়ে গেছে বা খারাপ কোনটা হয়েছে তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু আমরা যদি ধরি যে উত্তম পুরুষের নিহার ভাবির কথা ধরি, আর যদি এইদিকে আমরা প্রেম একটি লাল গোলাপের রানুর ব্যাপারটা দেখি, আমার কাছে প্রায় একই রকম মনে হয়েছে যে দুজনেই পুরুষকে প্রলুব্ধ করছে, যদিও শেষ পর্যন্ত নিহার ভাবি এবং রানু দুজনেই শেষ পর্যন্ত তার প্রলুব্ধ যাকে করা হচ্ছে তাকে প্রত্যাখ্যান করছে, একটা নৈতিকতার অবস্থানে দাঁড় করাচ্ছে, কিন্তু পুরোটা জায়গায় কিন্তু প্রলুব্ধ করছে, এইরকম একটি ব্যাপার আছে। আর সেলিনার প্রসঙ্গটা বারবার আসে। আমি আমার নিজের কথা বলছি না, মোফাজ্জল হায়দার চৌধুরী এই উপন্যাসটি আলোচনা করতে গিয়ে বলেছেন যে লেখক সেলিনা চরিত্রটিকে মাটি করেছেন, এবং তার যুক্তি হচ্ছে যে হয়তো লেখকের প্রচ্ছন্ন নারী বিদ্বেষ বশত অথবা ব্যক্তিগত অভিজ্ঞতা যে কারণেই হোক, লেখক সেলিনা চরিত্রে এমন একটি কলঙ্ক আরোপ করেছেন যা আমার কাছে বড়ই অস্বাভাবিক মনে হয়। আমার কাছেও তাই মনে হয়েছে যে সেলিনা চরিত্র খুব স্বাভাবিক মনে হয়নি আমার কাছে। তো আমরা যেটিকে বলছিলাম আমার যে জায়গাটিতে, যে এটি একটি প্রবণতা। আমরা জানি যে তিনি যে নারী চরিত্র অঙ্কন করেছেন সেই রকম নারী চরিত্র হতে পারে, কিন্তু তার বিপরীতটাও তো হতে পারে। আমরা সেই বিপরীতটা কিন্তু দেখতে পাই না। প্রত্যেকটা নারী চরিত্রেরই কিন্তু এই একটা টাইপ আমরা দেখতে পাই। আমরা চরিত্রগুলোর মধ্যে এক ধরনের যে স্মৃতিকাতরতা দেখতে পাই, সেই স্মৃতিকাতরতার মধ্যে বংশ গৌরবের একটা ব্যাপার প্রায় প্রত্যেকটা উপন্যাসের মধ্যেই আছে। এবং উচ্চ বংশীয়, সৈয়দ বংশীয় এই ব্যাপারটা নিয়ে আমাদের সভাপতি সৈয়দ বংশীয়, যে এই নিয়ে একটা গর্ববোধের ব্যাপারটা বারবার প্রকাশ করা হয়েছে। এবং উত্তম পুরুষের যে সংকটটা, হিন্দু মুসলমান যে সংকটটা দেখানো হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেই সংকটটা আসলে মধ্যবিত্তের। আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে মোশতাকদের যে পরিবার, মোশতাক সেলিনার সঙ্গে তার বন্ধু বান্ধব, হিন্দু বন্ধু বান্ধবদের কোনো সমস্যা নেই। তার যে অনিমা যে বান্ধবী, তার বাড়িতে এরা থাকছে, অনিমা তাদের বাড়িতে থাকছে, তাদের পার্টিতে যে ডিকে এবং অন্যেরা আমন্ত্রিত হচ্ছে, সেটি নিয়ে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে শাকেরের বেলায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে এই দ্বন্দ্বটা আসলে প্রবল। যে প্রাবল্যটা আমরা দেখতে পাই যে শেখর একেবারেই নিম্ন মধ্যবিত্ত, কিন্তু তার বাড়িতেও কিন্তু শাকের এক কাপ পানি খেতে পারে, মানে এক গ্লাস পানি খেতে পারে না। ছোঁয়াছুঁয়ির ওই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। রশিদ করিমের অনেকগুলো উপন্যাসই পরিপূরকভাবে আসলে আলোচনা করা যেতে পারে ধরে, মানে ওভারঅল না, সব উপন্যাস একসঙ্গে নয়, কোনো প্রবণতা ধরে বা দুটো উপন্যাস ধরে ধরে। যেমন আমি প্রসন্ন পাশানের সঙ্গে উত্তম পুরুষের একটু দেখাতে চেষ্টা করলাম, ঠিক তেমনি একইভাবে আমার যত গ্লানি এবং মায়ের কাছে যাচ্ছি, এই দুটো উপন্যাস আমার কাছে পরিপূরক মনে হয়েছে। বিশেষ করে আমার যত গ্লানি এবং মায়ের কাছে যাচ্ছি দুটোরই হচ্ছে মূল চরিত্র ইরফান চৌধুরী, একই নামের। তবে আমার যত গ্লানিতে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা আন্দোলনে অংশগ্রহণ করা নিয়ে মধ্যবিত্তের যে সংকটটা দেখানো হয়েছে, যে গ্লানিটাকে তুলে ধরা হয়েছে, মায়ের কাছে যাচ্ছিতে সেটা কিন্তু আসলে পরিপূরণ হয়েছে। মায়ের কাছে যাচ্ছিতে মধ্যবিত্তের এই সংকট আছে, কিন্তু সংকট থেকে উত্তরণ ঘটছে। কিন্তু আমার যত গ্লানিতে ইরফান চৌধুরীকে শেষ পর্যন্ত আন্দোলনে যেতে পারছে না, তার গ্লানি হচ্ছে। একটা জায়গায় আমরা দেখি যে কোহিনূরের সঙ্গে গোপন অভিসার করে এসে সে যখন আন্দোলনরত মানুষের শাড়ি দেখতে পাচ্ছে, তখন তার মনে হচ্ছে যে 14-15 বছরের একটা ছেলে যখন একটা সরু কঞ্চি সম্বল করে পথে বেরিয়ে পড়ছে, তখন আমি মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করছি। আমি কি তাহলে এই চাই 14-15 বছরের ছেলেটি ভয়ঙ্করের মুখ থেকে আমার জন্য স্বাধীনতা ছিনিয়ে আনুক, এবং অতঃপর আমি সুখে বসবাস করি? বড় জোর শহীদ মিনার তৈরি হতে বিলম্ব কেন? খবরের কাগজে
কলাম লিখে নালিশ জানাই। আমার এই ইরফান চৌধুরীর এই মনোভাবের মধ্য দিয়ে আমরা ওই সময়কার যে পলায়নপর মধ্যবিত্ত চরিত্রকে কিছুটা ধরতে পারি, কিন্তু সেই গ্লানিটা দূর হয়ে যায় কিন্তু মায়ের কাছে যাচ্ছিতে, কারণ আমরা দেখতে পাই সেখানে আসলে নায়ক চরিত্রের উত্তরণ ঘটেছে। কলকাতা রশিদ করিম এর একটা ভালোবাসার জায়গা। কলকাতার নাগরিক মধ্যবিত্ত জীবন শুধু নয়, ঢাকার উঠতি নাগরিক জীবনও আসলে তার উপন্যাসে এসেছে। তবে কোনো কোনো জায়গায় কলকাতাকে ছেড়ে আসার গ্লানিও তার মধ্যে আছে। যেমন উত্তম পুরুষেই শাকের একটা জায়গায় বসে বলে যে কাদামাটি ভরা দেশে কতদিন ভালো লাগতে পারে, সে এই বাংলায় থাকতে চায় না, সে কলকাতায় ফিরে যেতে চায়। এই উত্তম পুরুষ টাকে উপন্যাস সম্পর্কে রশিদ করিমকে লেখা একটা চিঠিতেই সমরেশ বসু বলে এটাকে সাম্প্রদায়িক এবং একপেশে দৃষ্টিভঙ্গি বলে অভিহিত করেছেন, যদিও সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যুক্তিযুক্ত কারণ আছে। লেখক যেই অভিজ্ঞতাগুলো বর্ণনা করেছেন, এই অভিজ্ঞতার সাক্ষী নিজেও সমরেশ বসু, কিন্তু তার কাছে এই নায়কের বা লেখকের বিরূপতা বা বিক্ষুব্ধ চিত্তের প্রকাশটা তার কাছে খুব বড় মনে হয়েছে। সেটি আসলে উত্তম পুরুষে আছে, কিন্তু পরবর্তী সময়ে আমরা রশিদ করিমের উপন্যাসে মধ্যবিত্ত জীবন এবং আমাদের নাগরিক চেতনা আসলে যেভাবে উন্মোলিত হতে দেখি, বাংলা সাহিত্যের ইতিহাসে রশিদ করিম নামটা কিন্তু সে কারণে বা অন্যান্য কারণও হতে পারে অপরিহার্য হয়েই আছে। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে রয়েছে সভা প্রদানের ভাষণ। সভা প্রদানের ভাষণ প্রদান করার জন্য অধ্যাপক সৈয়দ আজিজুল হককে নিয়মিত অনুরোধ করছি। প্রবন্ধ উপস্থাপক আমার স্নেহভাজন অধ্যাপক মাসুদুল হক এবং প্রবন্ধের উপর আলোচক আর এক স্নেহভাজন ছাত্রীতুল্য অধ্যাপক স্নেহারা, সামনে উপবিষ্ট বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম সহ পরিচিত অনেকের নাম উচ্চারণ করা যায়, একজন বড় আলোচক এখানে বসে আছেন, আজকে আলোচনা করেছেন, আমি তো শুনতে পাইনি, বুদ্ধিজীবীরা। ভালো লাগছে যে বাংলা একাডেমিকে এই ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই। দিনব্যাপী সেমিনার, 4টি সেমিনার রয়েছে এবং 3টি সেমিনারে বক্তব্য শুনতে শুনতে এই 4র্থ সেমিনারে শ্রোতা সংখ্যা যেমন কমে গেছে, তেমনি শ্রোতাদের মধ্যে এক ধরনের কি বলা যায় আলস্য এবং যে আর কত শোনা, জ্ঞান চর্চা হচ্ছে কিন্তু কতবার মানে গলাধকরণ করা যায়, সেই রকম একটা অবস্থায় আমি সর্বশেষ দাঁড়িয়েছি। বেশিক্ষণ সময় নেব না, কেননা আলোচক, প্রবন্ধ উপস্থাপক এবং আলোচকের আলোচনার মধ্যে রশিদ করিম বলা যায় যে সম্পূর্ণভাবেই এসেছে। রশিদ করিম অত বেশি আলোচিত হয়নি, এটা বোধহয় বলা যেতে পারে। রশিদ করিম যতটা আলোচিত হওয়া উচিত ছিল উপন্যাসিক হিসাবে ততটা হয়নি। আর প্রবন্ধকার কয়েকজন মানে রশিদ করিম নিয়ে যারা লিখেছেন তাদের নাম উচ্চারণ করেছেন, কিন্তু প্রবন্ধকারের যে লেখার মধ্যে সেটা না, তিনি আলোচনা করেছেন। সেইটি থাকলে এবং তাদের আলোচনার সঙ্গে যদি লেখকের বক্তব্যের একটা তুলনা আমরা পেতাম, তাহলে বোধহয় এই প্রবন্ধটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই জায়গাটা আমার একটু মনে হয়েছে যে প্রবন্ধকার এই কাজটি করতে পারত। প্রবন্ধকার যে 3টি বিষয় ধরেছেন খুবই মানে জাস্টিফাইড, মানে যথার্থ। মানে যে একটি হলো নাগরিক মনস্তাত্ত্বিক আধুনিকতা, একটি নাগরিক চেতনা, আর একটি হলো বাঙালি মুসলিম, যেটাকে বাংলা একাডেমি মুসলমান বানিয়েছে, এবং তাদের জীবনের শিল্প। এখন এই
তিনটি বিষয় মানে প্রধানভাবে এই লেখার মধ্যে এসেছে এবং এই আশাটা খুবই যৌক্তিক হয়েছে এবং রশিদ করিমকে ধরতে গেলে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয় হিসাবে আমি মনে করি যে যথার্থ হয়েছে। মাসুদুল হকের প্রবন্ধের যেটা গুরুত্ব সেটা হলো যে আগেই একটু সমালোচনা করে নিলাম যে অন্যদের লেখা সঙ্গে যুক্ত করে আলোচনাটা হলে পর পূর্ণাঙ্গ হতো, কিন্তু তিনি যে ইমপ্রেশনিস্টিক দৃষ্টিকোণ থেকে নিজের কথাগুলোই বলেছেন, তিনি নিজে কি ভাবেন, রশিদ করিমকে কিভাবে দেখেন, সেইটি অত্যন্ত বিশ্লেষণমূলক ভঙ্গিতে তিনি এনেছেন। তার লেখার ভঙ্গিটি কিন্তু মানে প্রথম দুটি উপন্যাসে দীর্ঘ দীর্ঘ উদ্ধৃতি থাকার ফলে কারো কারো মনে হতে পারে যে লেখক বোধহয় বিশ্লেষণের চেয়ে বিবরণমূলকতার মধ্যে যাচ্ছেন, কিন্তু তা নয়। আমি খুবই প্রশংসা করি যে মাসুদুল্লাহ অতিশয় বিশ্লেষণাত্মক ভঙ্গি নিয়ে রশিদ করিমকে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং সেখানে তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি শুধুমাত্র এই যে তিনটি বিষয়গত এখানে যে মনস্তাত্ত্বিক আধুনিকতা, নাগরিক চেতনা এবং বাঙালি মুসলিম মধ্যবিত্তের জীবনের শিল্পরূপ, এগুলোর শিল্পরূপের ব্যাপারটিকে তিনি এনেছেন। তিনি যে উপন্যাসের বিষয়গত আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে এর যে শিল্পরূপগত আলোচনা সেইখানে সমান প্রাধান্য দিয়েছেন আর কি। এটি তার প্রবন্ধের আরেকটি বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন বিষয়টি হলো যে নাগরিক চেতনা এবং মনস্তাত্ত্বিক আধুনিকতা, এই দুইটির সঙ্গে একটা সংযোগ যুক্ততা আছে। এখন নাগরিক চেতনা রশিদ করিমের মধ্যে কিভাবে এসেছে? লেখক যদি এটা দেখাতেন, মানে তার জীবন বৈশিষ্ট্য বিশ্লেষণের মধ্য দিয়ে যদি আনতেন তাহলে আর একটু ভালো হতো। কেননা রশিদ করিমের জন্মই কলকাতায়, আর পরবর্তীকালে রশিদ করিম কলকাতার পরে তার যে জীবন, প্রথম যে 22 বছরের জীবন 25 থেকে 47 পর্যন্ত, সেটা কলকাতায় 48 পর্যন্ত, মানে আমি ঠিক যথার্থ সংখ্যা বলতে পারছি না, 47-48 পর্যন্ত ছিলেন। পরবর্তীকালে ঢাকার যে জীবন পুরোটাই মানে কলকাতা আর ঢাকা নাগরিক জীবন। আমরা শামসুর রহমানের নাম এসেছে, শামসুর রহমান যেমন নাগরিক কবি বলি, কিন্তু শামসুর রহমানের একটি গ্রাম আছে, কিন্তু রশিদ করিমের সেই গ্রামও নাই। যদিও যশোরের ছেলে, কিন্তু জন্ম থেকে নগরে বেড়ে ওঠা। সুতরাং এই যে একজন ব্যক্তির যে নগরে বেড়ে ওঠা, নাগরিকত্ব মানে নাগরিক জীবনের সঙ্গে অভ্যস্ত হওয়া এবং সেই নগরের আধুনিকতাকে গ্রহণ করা, নগর তো এক ধরনের আধুনিকতাকে গ্রহণ করা বা আত্মস্থ করা, সেই আত্মস্থকরণ রশিদ করিমের জন্মসূত্রে এবং বসবাস সূত্রেই হয়েছে। এখান থেকে তাকে বিশ্লিষ্ট করার কোনো উপায় নেই। এবং যেটা এই যে মানে হোসনারাও এনেছেন যে দুটো উপন্যাস, আমার যত গ্লানি এবং আরেকটি হলো মায়ের কাছে যাচ্ছে, যার মধ্যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। এখন মুক্তিযুদ্ধের প্রসঙ্গে রশিদ করিম তো গ্রাম আনতে পারবেন না। রশিদ করিম তো গ্রামের মুক্তিযুদ্ধের সময় গ্রামে কি ঘটছে, গ্রামের মানুষের মধ্যে কি ঘটছে তিনি জানেন না। তিনি জানেন ঢাকা শহরের মধ্যে কি ঘটছে, তিনি সেইখানে বসবাস করছেন। যার ফলে তার একটি উপন্যাসে, যেটা হোসনারা খুব ভালোভাবে এনেছেন, যে এক জায়গায় গ্লানির কথা আছে। সেই গ্লানিটা হলো যে চরিত্র সে পলায়ন পর, সে আত্মকেন্দ্রিক, সে এই ঢাকা শহরের মধ্যে বসবাস করে তার মধ্যে সেইটাকে সহজভাবে গ্রহণ করছে এবং সেটার জন্য তার গ্লানি হচ্ছে। কিন্তু তার যে দ্বিতীয় যেটা, সেখানে বলছেন, সেখানে একটা লেখক বলছেন আমাদের মাসুদুল্লাহ, যে
ইতিহাসকে মহিমান্বিত করার বদলে মানুষের দুর্বলতাকে সত্যের আলোয় দেখাতে সাহস করেছে। মুক্তিযুদ্ধের মতো মহান ঘটনাও মানুষের ভেতরের ভয়, সংকট ও আত্মকেন্দ্রিকতাকে মুছে দেয় না, এবং সেই সময়ই মানুষের প্রকৃত সত্তা উন্মোচিত হয়। আমার যত গ্লানি, তাই একটি উপন্যাসটি আত্মসমালোচনার গভীর দলিল এবং ভেতরের অন্ধকার ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গে মিশে এক অনন্য শিল্পরূপ লাভ করেছে। কিন্তু এর পরের উপন্যাসে যেখানে তিনি দেখাচ্ছেন সেই জায়গাটা কিন্তু ভিন্ন, এবং সেখানে আমরা দেখতে পাব যে ওই গ্লানি আর নাই, সেখানে সেই গ্লানি থেকে বেরিয়ে এসছে, এবং সেই গ্লানি থেকে বেরিয়ে এসে চরিত্র হয়ে উঠছে যে যুদ্ধের চেয়ে বড় হয়ে ওঠে মানুষের মানসিক রূপান্তর। একজন সুবিধাবাদী, দ্বিধাগ্রস্ত এবং আত্মকেন্দ্রিক মানুষের বিবেক জাগরণের মধ্য দিয়ে লেখক জাতির মুক্তির চেতনাকে ব্যাখ্যা করেছে। এইভাবে বিষয়টা আলাদা হয়ে যায়। আর যেটা পুরো লেখা জুড়ে মাসুদুল হক বলতে চেয়েছেন যে রশিদ করিমের মধ্যে সেই কলকাতা বা কলকাতা কেন্দ্রিক যে বাস্তবতার মধ্যে 22 বছরের তার যে জীবন, সেই জীবন থেকে বেরোতে পারেন না। এটা বেরোনো যায় না, কারণ প্রতিটি মানুষের এই সময়টা এই 22 বছরের জীবনের যে সময়টা, এটি কিন্তু আমরা লক্ষ্য করি যে তার মধ্যেই তারা সারা জীবন বসবাস করে। যারা কলকাতা থেকে ঢাকায় এসেছেন আমাদের, তার মধ্যে ব্যতিক্রম আছেন, যেমন আনিসুজ্জামান ব্যতিক্রম, কিছু কিছু লোক ব্যতিক্রম আছেন, কিন্তু কিছু কিছু লোক যারা অন্যভাবে অন্য ধারায় কলকাতাকে ধারণ করেছেন, অন্য ধারায় ধারণ করেছেন বলেই যে তারা সাম্প্রদায়িক হয়ে উঠছেন তা নয়, কিন্তু তাদের চিন্তা ভাবনা যে ভিন্নতা আমরা শিল্পী কামরুল হাসানের মধ্যে একভাবে দেখি, তিনিও কলকাতা থেকে ঢাকায় এসেছেন, কিংবা অন্যান্য শিল্পীদের মধ্যে যাদেরকে দেখি আমরা, শফিউদ্দিন আহমেদের মতো লোক যারা এসেছেন, সাহিত্যিকদের মধ্যে যারা এসেছেন কলকাতা থেকে, যেমন শওকত ওসমান এসেছেন, তিনি ভিন্ন ধারায় গড়ে নিয়েছেন নিজেকে। কিন্তু 50-এর দশকের যারা সাহিত্যিক, কথা সাহিত্যিক, তাদের মধ্যে যারা কলকাতা থেকে আসা, তারা ওই যে 22 বছরের জীবনের ওই ব্যাপারটিকে বুঝতে পারেন। বুঝতে না পারার একটা কারণ যে তারা দেখেছেন এই যে উত্তম পুরুষে দেখেছেন, উত্তম পুরুষ উপন্যাস, যে সেখানে ধনবৈষম্যের চেয়েও সম্প্রদায় বৈষম্য প্রধান হয়ে ওঠে। ধনবৈষম্যের কথা আছে সেখানে, কিন্তু সম্প্রদায় বৈষম্য এটা মারাত্মক। সেই বিষয়গুলো তারা প্রত্যক্ষ করেছে, তার গ্লানি ভোগ করেছে, এবং সেটা এই 47 এখানে আসার পরেও 61 সালে যখন উপন্যাসটি লিখছেন, এবং যে উপন্যাস লিখে তিনি আদমজী পুরস্কার পাচ্ছেন, তখনও কিন্তু ঢাকায় বসবাস করছেন, বসবাসের বয়স হয়ে গেছে অনেকখানি, কিন্তু দুটি উপন্যাস লিখছেন 61 এবং 63-তে, প্রসন্ন পাষাণ এবং উত্তম পুরুষ, সেটা কিন্তু বিষয় কলকাতা। অর্থাৎ ওই ব্যাপারটা বুঝতে পারছেন, কারণ দেখেছেন যে তার যে প্রতিবেশী সম্প্রদায়, সেই প্রতিবেশী সম্প্রদায় তার ধর্মীয় পরিচয় নিয়ে সে বাঙালি, এবং এই যে ধর্মীয় পরিচয় নিয়েও বাঙালি থাকে, কিন্তু সে নিজে ধর্মীয় পরিচয়ে গেলে আর বাঙালি হতে পারে না। এর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িকতা তৈরি হয়। এই চিন্তাটা বাংলাদেশেও আছে, সাম্প্রদায়িক একটা বীজ এখানে আছে, যে কোনো একটি সম্প্রদায় নিজ ধর্মের পরিচয় রেখেও সে বাঙালি পরিচয় দিয়ে খুব গর্ববোধ করতে পারে, কিন্তু আরেকটি সম্প্রদায় সে ধর্মীয় পরিচয় দিলেই সে বাঙালি আর থাকতে পারে। এই বিষয়গুলো রশিদ করিমদের ভাবিয়েছে,
তাদের ভিতরে একটা রক্তক্ষরণ তৈরি করেছে এবং সেই রক্তক্ষরণের বিষয়টা তাদের উপন্যাসের মধ্যে থেকেছে। কিন্তু যেটা ভালোর দিক সেটা হলো এইগুলো তাদেরকে সাম্প্রদায়িক চিন্তায় আবদ্ধ করতে পারে। সেইখানে হলো রশিদ করিমদের সফলতা বা সার্থকতা। সুতরাং 47-এর রাজনৈতিক বা রাষ্ট্রীয় পরিবর্তনের মধ্য দিয়ে যে ব্যাপারটি ঘটেছে, আমাদের মাসুদুল হক সেটাকে বলছেন যে সেই ভৌগোলিক বিভাজন নয়, সাংস্কৃতিক এবং মানসিক বিভাজন। যথার্থভাবে তিনি বলেছেন। আরেকটি বিষয় তিনি এনেছেন, কিন্তু সেটা এখানে এই শিরোনামের মধ্যে নাই, সেটা হলো নারীর কণ্ঠস্বর। নারীর স্বরকে তিনি আনার চেষ্টা করছেন তার লেখার মধ্যে। তো আমি এই কথা আর বাড়াই না, কারণ আমি আগেই বলেছিলাম যে আমি কম কথা বলি। আমি প্রবন্ধকারকে আর দু একটি সাজেশন আকারে, মৃদু সাজেশন আকারে দিতে চাই। মানে এটা আমাদের শিক্ষক হওয়ার একটা মানে খারাপ দিক। সেটা হলো যে প্রবন্ধটা যদি ছাপা হয়, সেই ক্ষেত্রে বলছি ছাপার সময় এই প্রবন্ধের মধ্যে অনেক পুনরাবৃত্তি আছে, এইটি যেন তিনি লক্ষ্য রাখেন। পুনরাবৃত্তি দোষটা এড়ানো ভালো হবে। আরেকটা হলো যেটা আগে বলছি, অন্য সমালোচকদের বক্তব্যকে যদি তিনি এটার মধ্যে ইনকর্পোরেট করেন। আর ছোট্ট একটি মৃদু আমার সংশয় এবং দ্বিমত পোষণ করে শেষ করি। সেটা হলো লেখক একটু রশিদ করিমকে তার আধুনিকতা অতিরিক্ত শব্দটা বললে বেশি হয়ে যায় কিনা, আমি দুটি জায়গা পড়ি, তাহলে আপনার বলবেন। এক জায়গায় লিখছেন যে মানে উত্তম পুরুষ আলোচনার সময় যে পাশ্চাত্য আধুনিক উপন্যাসে জেমস জয়েস, মার্সেল প্রুস্ট কিংবা দস্তয়েভস্কির যে অন্তর্জাগতিক বয়ানধারা দেখা যায়, রশিদ করিম তারই একটি স্বতন্ত্র দেশীয় প্রয়োগ করেছে। এটা পাষাণের ক্ষেত্রে গিয়ে তিনি আবার লিখেছেন যে বিশেষত দস্তয়েভস্কি, কাফকা, কামু কিংবা ভার্জিনিয়া উলফের উপন্যাসে যে আত্মবিশ্লেষণমূলক বয়ান এবং আন্তর্জাগতিক সংকটের প্রবল উপস্থিত দেখা যায়, রশিদ করিমের রচনাতেও তার একটি স্বতন্ত্র প্রতিফলন লক্ষ্য করা যায়। আমার এই দুটি বক্তব্য সম্পর্কে মৃদু আপত্তি আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অধ্যাপক সৈয়দ আজিজুল হক তার সভাপতির ভাষণ প্রদান করলেন। তার ভাষণের মধ্য দিয়ে শেষ হল আজকে সেমিনার। এই মিলনায়তন এবং মিলনায়তনের বাইরে যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে আবারও বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত।